নমস্কার চাষি বন্ধুরা, কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমরা আলোচনা করব শুষ্ক অঞ্চলের উন্নয়ন প্রকল্প। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর দেবতনু মাইতি, যুগ্ম কৃষি অধিকর্তা, বীরভূম। নমস্কার দেবতনুদা। নমস্কার বিপ্লববাবু। প্রথমেই আপনার কাছে জানবো যে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, সবজি, ধান চাষ, ফল চাষ, ফুল চাষ, কিন্তু আজকে একটি শুষ্ক অঞ্চলের যে উন্নয়ন প্রকল্প রয়েছে সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। অবশ্যই আমাদের সঙ্গে যে সকল চাষি বন্ধুরা রয়েছেন তারা অবশ্যই অনুষ্ঠানটি ভালো করে শুনুন এবং আপনাদের অবশ্যই এটি কাজে লাগবে। আমি প্রথমেই আপনার কাছে জানবো যে শুষ্ক অঞ্চল বলতে আমরা কি বুঝি? এটি একটি প্রকল্পের নাম, যেটা বললেন, যে কাজেই মন দিয়ে শুনবেন, তাহলে আপনারা অনেক কিছু উপকৃত হবেন। শুষ্ক অঞ্চল বলতে আমরা বুঝি যে রেনফেড এরিয়া। রেনফেড এরিয়া মানে আমাদের যে সমস্ত এরিয়ায় বৃষ্টি নির্ভর চাষ হয়, তার মানে সারা বছরে শুধুমাত্র খারিফ মরশুমে যে সময়টা আমাদের বৃষ্টি হয়, যে খারিফ মরশুমে বিশেষ করে ধান চাষই করেন আমাদের কৃষক বন্ধুরা, এই সময় জুন জুলাইয়ের বৃষ্টি হয়, সেই বৃষ্টিতেই যারা চাষ করেন, সেখানে অন্য কোনো সেচের সুবিধা নেই। যেটা আমি বলতে চাই যে কোনো ক্যানেল ইরিগেশন, কোনো পুকুর থেকে জল তোলা, কোনো সেচ নালা বা কোনো ডিপ টিউবওয়েল, সোলার পাম্প, কোনো কিছুই কিন্তু সেখানে নেই। সেই জায়গাগুলোকেই আমরা বলি যে রেনফেড এরিয়া, মানে সেখানে শুধুমাত্র বৃষ্টি নির্ভর চাষই সম্ভব। সেই এলাকার কৃষকদের বাকি যে সিজনটা, সেটা কিন্তু মাঠ পুরোপুরি পড়েই থাকে। তো আমাদের কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটি নিয়ে এসেছেন সেই সমস্ত এরিয়ার জন্য যেখানে শুধুমাত্র বৃষ্টি নির্ভর চাষ হয়, এবং সেখানকার যে কৃষকের উন্নতি করার জন্যই এই প্রকল্পটি মূলত নিয়ে এসছেন। কাজেই শুষ্ক অঞ্চল মূলত আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি দেখি, বেশিরভাগ এরিয়াতেই পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বিস্তীর্ণ এলাকা, পশ্চিম বর্ধমান, যেগুলো আমরা বলে থাকি যে রাঢ়বঙ্গ বা আমাদের রেড ল্যাটেরাইট জোন, ইভেন আমাদের পূর্ব বর্ধমানেরও কিছু কিছু এরিয়া, হাউসগ্রাম 1, 2, এই যে অঞ্চলগুলো রয়েছে, এই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণ জমি কিন্তু মাঠের পর মাঠ আমরা দেখেছি যে পড়ে থাকে, শুধুমাত্র বর্ষার সময় চাষ হয়। সেই এলাকার কৃষকের উন্নয়নের জন্যই কিন্তু এই প্রকল্পটি। কাজেই শুষ্ক অঞ্চল ছাড়া কিন্তু এই প্রকল্পটি অন্য জায়গায় সেচ সেবিত এলাকায় বা যেখানে ভালো ইরিগেশন, ডিপ টিউবওয়েল, পাম্প রয়েছে, সেখানে কিন্তু এই প্রকল্পটি করা যাবে না। ঠিক, আমরা শুষ্ক অঞ্চল আমরা দেখেছি, যেমন ধরুন রাজনগর বেল্টে বা খয়রেশোল, ওই দিকটা যদি আমরা দেখেছি অনেকটাই শুষ্ক অঞ্চল। সেখানে দেখা যায় বর্ষাকালে একটা সময় চাষ হয়, পুরোটাই কিন্তু ড্রাই। যে সকল গ্রাম রয়েছে বা ব্লকগুলো রয়েছে, সেখানকার চাষি বন্ধুরা কিন্তু ভীষণভাবে উপকৃত হবেন, যেটা একদম আপনি ঠিক বলেছেন। তো এই অঞ্চলে যে উন্নয়নের জন্য যে প্রকল্পটি বলছেন, তা তো এর নামটা কি? হ্যাঁ, এই প্রকল্পের ইংরেজি নাম যেটা, যে র্যাড সিসি, রেনফেড এরিয়া ডেভেলপমেন্ট ক্লাইমেট চেঞ্জ, এটি আমাদের এই প্রকল্পের নাম। মূলত আমরা দেখেছি যে আমাদের আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। দেখবেন আগে যে সময় যতটা বৃষ্টিপাত হতো, এখন কিন্তু সেই সময় আমরা ততটা বৃষ্টিপাত পাই না, বা বৃষ্টিপাত পেলেও দেখবেন যখন হওয়ার কথা কৃষকরা সেই সময় পান না, হয়তো যখন দরকার নেই সেই সময় হচ্ছে। কাজে এই যে একটা খামখেয়ালিপনা প্রকৃতির আমরা লাস্ট 8-10 বছর ধরে দেখছি, এটা কিন্তু একটা বিশ্ব উষ্ণায়নের এফেক্ট, যেটাকে আমরা বলছি যে গ্লোবাল ওয়ার্মিং। আমরা বিভিন্নভাবে গাছ কাটছি, আমরা বিভিন্নভাবে যে মাটির রাস্তাকে কংক্রিট করছি, এইভাবে প্রকৃতির উপর যে চাপ আসছে, মানে মাটি ভেদ করে আকাশের যে জল বৃষ্টি সেগুলো নিচে যাচ্ছে না, ফলে গ্রাউন্ড রিচার্জ হচ্ছে না, তার ফলে নিচের যে জলের লেয়ার সেটাও কমে যাচ্ছে, এবং কিছু কিছু এরিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে আর্সেনিক পলিউশন, ফ্লোরিন পলিউশন, এই সমস্ত পলিউশন চলে আসছে, এবং ড্রিঙ্কিং ওয়াটার বা পানীয় জল, খাওয়ার জলের মধ্যে কিন্তু সেই সমস্ত হেভি মেটালস বা বিষাক্ত যে এলিমেন্ট সেগুলো চলে আসছে। তার ফলেই কিন্তু আমাদের বিভিন্ন রোগের প্রাদুর্ভাব হচ্ছে এবং আমাদের অসুবিধে হচ্ছে। সেই সমস্ত অসুবিধেগুলোকে কাটানোর জন্যেই এই যেটা বললাম যে রেনফেড এরিয়া ডেভেলপমেন্ট বেসড অন ক্লাইমেট চেঞ্জ। কাজেই
প্রকৃতিকে কিন্তু কেউ চেঞ্জ করতে পারবে না, প্রকৃতির সঙ্গে মানানসই করে আপনাকে প্রকল্পটা কিন্তু করা হয়েছে। কাজেই এই প্রকল্পের গুরুত্ব কিন্তু অপরিসীম এবং সময়োপযোগী, এবং আমাদের যে আজকের দিনে সব এরিয়াতেই আমরা দেখতে পাচ্ছি কিছু না কিছু দূষণ হচ্ছে, কিছু না কিছু পলিউশন হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, তার ইম্প্যাক্ট হচ্ছে, যার ফলে আমাদের কৃষকরা কিন্তু খুবই অসুবিধার মধ্যে পড়েন। কারণ এটা একটা ওপেন হাউসে, তারা কিন্তু ওপেন জায়গাতে তারা কৃষিটা করে, কোনো কিন্তু বদ্ধ জায়গাতে করে না। যার ফলে তার থেকে ধান ওঠার আগে বা ফসল ওঠার আগে যদি তুমুল বৃষ্টিপাত হয় বা বন্যা হয়ে গেল, তাহলেও কিন্তু তার ফসল পুরো 3 মাসের যে কষ্ট একজন কৃষকের, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আবার অন্যদিকে যদি দেখি খরা হয়ে যায়, সে কিন্তু ফসল বীজটা বপনই করতে পারলেন না। এরকমও কিন্তু আমাদের এই পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, যেগুলো আমাদের পশ্চিমাঞ্চল, যেগুলো শুষ্ক এরিয়া, রেনফেড এরিয়া, সেখানে কিন্তু আমরা দেখেছি যে এরকম সমস্যার সম্মুখীনও কিন্তু কৃষকরা হন। তো এই যে নতুন যে একটা প্রকল্পের নাম বলেন যে RADCC, তো এই প্রকল্প কিভাবে এলাকা নির্বাচন করা হয়? হ্যাঁ, এটা খুব সুন্দর জিনিস। যে কোনো প্রকল্পেই যে এলাকা নির্বাচন একটি গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আগেই আমরা বলেছি যে অন্য যে কোনো রেনফেড এরিয়া ব্যতীত, যেখানে ভালো সেচ রয়েছে, যেখানে ভালো ডিপ টিউবওয়েল, সাবমার্সেবল জলের সুবিধা রয়েছে, সারা বছর চাষ হয়, ক্রপিং ইন্টেন্সিটি ভালো, সেই সব এরিয়ার জন্য কিন্তু এই প্রকল্পটি নয়। এটি মূলত যেখানে শুষ্ক অঞ্চল, একদম এক ফসলি জমি যেটাকে আমরা বলতে পারি, শুধুমাত্র বর্ষা নির্ভর চাষ বা খারিফ মরশুমেই শুধুমাত্র তারা চাষ করেন, সেই এলাকার জন্যই এই প্রকল্প। মূলত নির্বাচন করার জন্য আমাদের যে 3 টায়ার সিস্টেম রয়েছে, পঞ্চায়েতি সিস্টেম, সেখানে আমাদের জেলার ক্ষেত্রে জেলা পরিষদ থাকে, সেই জেলা পরিষদ এবং যে ব্লকে করবেন সেই ব্লকের পঞ্চায়েত সমিতি যেটা রয়েছে, তার সভাপতির সঙ্গে কথা বলে আমাদের যে কৃষির যে আমাদের স্থায়ী সমিতি রয়েছে, সেটা জেলাতে পাশ করানো হয়। প্রথমে এলাকাটা এইভাবেই নির্বাচন করা হয় যে আমাদের শুষ্ক অঞ্চল যেগুলো রয়েছে, তার মধ্যে যেখানে আগে এই প্রকল্পটির কাজ হয়নি বা কোথায় আমাদের এই প্রকল্প দিলে আমাদের বেশি পরিমাণ চাষি উপকৃত হবেন, এই সমস্ত একটি নির্ধারণ করে আমাদের যে স্থায়ী সমিতির কমিটি রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে, জনপ্রতিনিধির সঙ্গে আলোচনা করে তবেই কিন্তু এলাকা নির্বাচন করা হয়। এলাকা সঠিক নির্বাচন যদি করা হয়, তাহলে কিন্তু এই প্রকল্পের সুফল আমরা ভালোভাবে পেতে পারি। যেটা বিপ্লববাবু একটু আগে বলছিলেন যে বীরভূমের রাজনগর খুবই এই প্রকল্পের জন্য একটি আদর্শ ব্লক। বীরভূমের ক্ষেত্রে যদি আমরা ধরি, যে রাজনগর এলাকা যারা গিয়েছেন দেখেছেন যে মাঠের পর মাঠ কিন্তু ওখানে প্রচুর জমি পড়ে আছে। আমাদের একদম শুষ্ক এরিয়া, কৃষকের ইনকাম সত্যিকারের খুবই কম, এবং আমাদের ওখানে প্রচুর SC ST মহিলারাও রয়েছেন, পুরুষরাও রয়েছেন, তারা চাষ করেন, খুব অল্প অল্প জমি। এই সমস্ত প্রকল্প কিন্তু অ্যাকচুয়ালি তাদের জন্যই। কাজেই রাজনগর একটি ব্লক যেটা কিন্তু এই প্রকল্পের জন্য আদর্শ, এবং এখানে আমাদের বীরভূম থেকে এই লাস্ট ইয়ারেও কিন্তু এই প্রকল্পটির কাজ হয়েছে, এবং আগামী দিনেও আমরা জানি এই প্রকল্পের কাজ আমাদের রাজনগর অঞ্চলে আরও হবে RADCCর মাধ্যমে। একটা পঞ্চায়েত ধরে ধরে আমরা এই প্রকল্পটি করি। এই প্রকল্প একবার যে জায়গাতে হবে, 1 বছরই সেই প্রকল্পের মাধ্যমে আপনারা সুযোগ পাবেন। পাশের ক্লাস্টার বেসড হয়, যেটা আমি পরবর্তীকালে আসব। একটা ক্লাস্টার ধরে ধরে আমরা এলাকার কিন্তু উন্নয়ন করি। এটা আমাদের যে কৃষি দপ্তরের যে ডিটেল সয়েল সার্ভে বা বিশদ জমি সমীক্ষণ রয়েছে, তাদের মাধ্যমেই কিন্তু এই প্রকল্পটি আমাদের করা হচ্ছে। তো এই যে RADCC বললেন, তো এটা তো এর মাধ্যমে এলাকা নির্বাচন করা হবে। তো কতটা এলাকা নেওয়া যেতে পারে? ধরুন রাজনগর বেলটি যে ধরা হয়, তো অনেকটা জায়গা, তো কতটা নেওয়া যেতে পারে এবং সেই এলাকায় কতজন কৃষক বন্ধু উপকৃত হবেন? হ্যাঁ, এলাকার পরে আমরা যেটা আসবো, যে এলাকার সব জায়গাতেই তো পুরোটা এরিয়া নিয়ে একসঙ্গে করা সম্ভব নয়, কারণ সবারই স্টাফের শর্টেজ রয়েছে, ফান্ডের ব্যাপার থাকে। সেক্ষেত্রে যেটা এখানে গাইডলাইনে যেটা বলা আছে, আমাদের ক্লাস্টার বেসড এই স্কিমটার অ্যাপ্রোচ হবে। ক্লাস্টার বলতে একটি গ্রাম নিয়ে একটি ক্লাস্টার বা মৌজা, যেটাভাবে বুঝবেন, যে এখানে মূলত 212 জন কৃষক এই প্রকল্পের একটা ক্লাস্টারের মধ্যে আসতে পারে। তার মানে 212 জন, এবং তাদের 1 একর করে জমি থাকতে হবে। 212 একর জমি এবং 212 জন কৃষক হতে হবে, তাহলে একটা ক্লাস্টার। একটা ব্লকে আমরা
বিভিন্ন পঞ্চায়েত থাকে, 8টা পঞ্চায়েত, 10টা পঞ্চায়েত, আমরা 10টা পঞ্চায়েতে 10টা ক্লাস্টার বা একটা পঞ্চায়েতেরই যদি একটু দূরে দূরে গ্রাম থাকে সেখানেও 2টো ক্লাস্টার নিতে পারি। এটা সম্ভব, কোনো অসুবিধে নেই। আমাদের আগে সেখানে সার্ভে করে দেখতে হবে সেখানকার কোন এলাকার এই প্রকল্পটি সবচেয়ে বেশি দরকার, সবচেয়ে আগে দরকার। আমরা সেই ব্লকে গিয়ে সেই পঞ্চায়েতটি আগে নির্ধারণ করি যে কোন এলাকার উন্নয়ন সম্ভব বা উন্নয়ন এই প্রকল্পের মাধ্যমে করলে আমরা সঠিক এই প্রকল্পটি রূপায়িত করতে পারবো, সরকারি যে ফান্ড সেটা সঠিকভাবে আমরা সেখানে খরচ করতে পারবো, সেই সব দিক বিবেচনা করে এবং লোকাল আমাদের যে জনপ্রতিনিধি, যেটা বললাম বারবার যে আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান থাকেন, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি থাকেন ওই মাইক্রো লেভেলে, সেখানে তাদের সাথে কথা বলে, কৃষকদের সাথে সর্বোপরি কথা বলে, কারণ কৃষকদের মধ্যে একটা উৎসাহ বা তাদের মধ্যে একটা কিন্তু ইচ্ছা থাকতে হবে, উইলিং পাওয়ার। তবেই কিন্তু শুধুমাত্র সরকারি আধিকারিক, সরকারি স্টাফ গিয়ে প্রকল্পটি রূপায়িত করলে কিন্তু সেটা পুরোপুরি রেজাল্ট 100% আমরা পাই না। যেটা দেখেছি যে তার সঙ্গে কৃষকের যদি উইলিং পাওয়ার, তার ইচ্ছা, তার উদ্যম, তার একটা কৃষির প্রতি ঝোঁক, যে আইটেম বা যে আমরা ইন্টারভেনশনগুলো করব সেগুলোর প্রতি যদি তার আগ্রহ অনেক বেশি থাকে, তাহলে আমরা দেখেছি স্কিমটা খুব সুন্দরভাবে রূপায়িত করা হয় এবং 10-20 জন কৃষককে দেখে আরও কৃষক কিন্তু তখন এগিয়ে আসেন। একদম ঠিক কথা। যে সকল চাষি বন্ধু আজকে আমাদের এই অনুষ্ঠান শুনছেন, ভীষণভাবে তাদের কাজে লাগবে আশা করি। তো আরও কিছু বিষয় আমরা জানবো। আরেকটা বিষয় যেটা রয়েছে যে একজন কৃষক, ধরুন রাজনগর বেল্টে একজন কৃষক এই RAD-CC প্রকল্পের আওতায় তারা অন্তর্ভুক্ত হওয়ার পর তারা কি কি সুযোগ সুবিধা পেতে পারেন? হ্যাঁ, এই প্রকল্পের মাধ্যমে প্রচুর জিনিস কৃষকরা কৃষি এবং সংশ্লিষ্ট কৃষি সংক্রান্ত উপকরণ তারা পেয়ে থাকেন। পুরোপুরি 100% ফ্রি থাকে, পুরোপুরি সরকারি ভর্তুকিতেই এটা দেওয়া হয়, কৃষকদের এর জন্য কোনো পয়সা দিতে হয় না। যখন এলাকা নির্ধারণ হয়ে যাবে, একটা ক্লাস্টার আমি বলছি, এবারে একটা পঞ্চায়েতে 2-3টে ক্লাস্টার হতে পারে, একটা ব্লকে 7-8টা ক্লাস্টারও হতে পারে, কোনো অসুবিধে নেই। আর যদি 1-2 করে হয়, এটা এক বছর সেটা পাল্টে যাবে, গ্রামগুলো মৌজাগুলো পাল্টে আমরা পুরো রাজনগর ব্লক করতে হয়তো দেখা গেল 6-7 বছর সময় লাগলো, কিন্তু সামগ্রিক উন্নয়ন এইভাবে কিন্তু করা হয় যাতে করে একটি পঞ্চায়েত ধরে আমরা সেই এলাকার উন্নয়ন করতে পারি, রেনফেড এরিয়া মূলত। তো এক্ষেত্রে যে জিনিসগুলো সারা বছর ধরে কৃষকরা পাবেন, আমরা যদি ধরি আমাদের স্কিমটা এপ্রিল টু মার্চ, প্রথমেই প্রি খারিফে আমরা ধঞ্চে বীজ কৃষকদের দিই। প্রতি কৃষক প্রায় 4 কেজি করে বীজ দেওয়া হয়। এই 4 কেজি বীজ ধঞ্চে তারা তাদের যে রেনফেড এরিয়া সেখানে লাগাবেন। লাগানোর পরে এটা 2 মাস 2.5 মাস সময় লাগে বৃদ্ধি পেতে। বৃদ্ধি পাওয়ার পর সেই জমিতে তারা যে খারিফ মরশুমে যে চাষ করেন, সেই চাষের আগে কিন্তু এই ধঞ্চেটা আমরা বলি যে মাটির সাথে মিশিয়ে দিতে। তার মানে এটা হচ্ছে জৈব সারের কাজ করবে। এই জৈব সারের কাজ যে মাটিতে থাকবে, সেক্ষেত্রে আমরা দেখেছি সেই মাটির মধ্যে উপকারী জীবাণুর পরিমাণ বাড়ে, তাদের জল ধারণ ক্ষমতা বাড়ে, তার পোরোসিটি বাড়ে, তার মাটির উর্বরতা অনেকখানি বাড়ে, যার ফলে তার রাসায়নিক সারও কিন্তু পরিমাণ তখন কম দিতে হয়। কৃষকের একদিকে রাসায়নিক সারের সাশ্রয় হয়, প্লাস আমাদের যে সেখানকার জৈব কৃষির জমিতে যে ফসল হয় সেই ফসলের গুণগত মানও, তার কোয়ালিটি, তার টেস্টও কিন্তু অনেকখানি ভালো হয়। এবং এর পরে বিশেষ করে আমরা খারিফ মরশুমে ক্ষেত্রে কৃষকদের এই প্রকল্পের মাধ্যমে মিলেট বা রাগি, যেটা আপনারা শুনেছেন যে লাস্ট 2 বছর আগে আমাদের ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেট সারা বিশ্বব্যাপী পালিত হয়েছিল, এটা আমরা দেখেছি পশ্চিমবঙ্গের এই সব এরিয়া, রেনফেড এরিয়াতে কিন্তু মিলেট, রাগি এই শস্যের চাষ কিন্তু সম্ভব এবং খুব ভালোভাবে সম্ভব। আগামী দিনে আমরা দেখছি যে ধানের এলাকা কিছুটা যদি কৃষকরা কমাতে পারেন, সেক্ষেত্রে তাদের ধানের দামটাও কিছুটা ভালো পাবেন। প্লাস আমাদের যে ডাইভার্সিফিকেশন, কারণ মিলেট রাগির জন্য পরিচর্যা অনেক কম ধানের থেকে। ধানের ক্ষেত্রে যে রোগ পোকার উপদ্রব, তাতে যে খরচ করেন কৃষকরা রাসায়নিক সার, রাসায়নিক কীটনাশক, রাসায়নিক ছত্রাকনাশক, আগাছানাশক, এতে কিন্তু আমরা দেখেছি 1 একর ধান চাষ করলে যা খরচ হয় তার 4 ভাগের 1 ভাগ দিয়ে আমরা 1 একর কিন্তু মিলেট বা রাগি চাষ করে দিতে পারি। কাজে বিঘেতে যদি 10,000 টাকা ধান চাষে লাগে, এক্ষেত্রে আপনাদের প্রায় বিঘেতে 2 থেকে 2,500 টাকা আমাদের মিলেট বা রাগি চাষ করতে লাগবে। কাজেই আপনার খরচ কম, পুঁজি কম লাগছে, উপরন্তু যে
ফলনটা আপনারা পাবেন সেটা কিন্তু নিউট্রিশিয়াস ফুড। এই মিলেট বা রাগি থেকে বিভিন্ন রুটি হয়, মিলেট রাগি আমাদের ভাতের মতো করেও কিন্তু অনেক জায়গাতে খেতে পারেন। আস্তে আস্তে অভ্যেস করলে কিন্তু আমরা এটাকে খুব সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবো। এর একটা ভালো স্কোপ রয়েছে, পুরো বিশ্বব্যাপী কিন্তু এখন মিলেট রাগির উপরে কাজ হচ্ছে, চাষ করছেন কৃষকরা এবং ফসল বাজারে কিন্তু আসছে। আমরা আগামী দিনে বাজারে দেখবেন বিভিন্ন কোম্পানি আমাদের তারা কিন্তু বিভিন্ন আটা, ময়দা, মিলেট রাগির কিন্তু কৈকার, ওটস এসব জিনিস কিন্তু চলে আসছে। এরপরে আমরা যেটা কৃষকদের দিয়ে থাকি যে বর্ষার সময় ফলের গাছ, 8 থেকে 10 রকম ফলের গাছ কৃষকদের দেওয়া হয়। সেক্ষেত্রে আম, পেঁপে, সপেতা, তারপরে আমাদের বিভিন্ন যে লেবু থাকে, মুসম্বি লেবু, কাঁঠাল, জ্যাকফ্রুট, এখন খুব সুন্দর কাঁঠাল রয়েছে যেটা প্রায় সারা বছরই কাঁঠাল পাওয়া যায়। এই সমস্ত চারা এবং তার সঙ্গে সেই চারা লাগানোর পরে যে ফেন্সিং করা হয়, বাঁশের একটি বেড়া যেটাকে আমরা বলি ব্যাম্বু ফেন্সিং, ঠিক গোল করে লম্বা করে যেটা পাওয়া যায়, এটা কিন্তু প্রত্যেকটি গাছের সাথে আমরা দিয়েছিলাম যাতে সেই গাছটি পরিচর্যা করা সম্ভব, বাইরে থেকে কোনো গরু ছাগল তারা খেয়ে নষ্ট করে না দিতে পারে। কারণ আমরা দেখেছি এক এক সময় এলাকায় 10,000 গাছ লাগানো, তার মধ্যে দেখলাম কিছুদিন পরে আবার ওই গরু ছাগল খেয়ে নিয়ে তার প্রায় 70-80% গাছ কিন্তু নষ্ট হয়ে যায়। এই কথা মাথায় রেখে এই প্রকল্পে আমরা এই ব্যাম্বু ফেন্সিং ব্যাপারটাকেও অন্তর্ভুক্ত করেছি এবং সমস্ত কৃষককে আমরা কিন্তু এই যে হর্টিকালচারের যে গাছ দেওয়া হয়, ফলের গাছ, তার সঙ্গে সঙ্গে এক একটি গাছের জন্য এক একটি ব্যাম্বু ফেন্সিং দেওয়া হয় যাতে করে তারা রক্ষণাবেক্ষণ করতে পারে এবং সেখান থেকে আগামী দিনে তারা ফল পেতে পারে এবং সেই ফল তারা বাড়ির আগে নিজেরা খাবেন। তার পুষ্টি, যেহেতু আমাদের আগেই বলেছি রেনফেড এরিয়ার কৃষকদের কিন্তু অতটা ইনকাম নেই যে বাইরে থেকে ফল কিনে তারা খান। আমরা জানি এটি অ্যান্টি অক্সিডেন্ট প্রচুর থাকে, ফলে এর কিন্তু হেলথের পক্ষে ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকখানি বাড়ায়। কাজেই তারা নিজেরা খাবেন। এক্সট্রা যদি কেউ করতে পারেন অনেক কিছু, তারা এক্সট্রা যে বাজারজাতও করতে পারেন যে কোনো জিনিস, কাঁঠাল, লেবু, আমাদের মুসম্বি যেগুলো বললাম, আম, সব কিছুই কিন্তু বাজারে লোকাল মার্কেটেই তারা বিক্রি করে একটা সঙ্গে সঙ্গে একটা ক্যাশ ইনকাম কিন্তু সেখান থেকে করতে পারেন। এরপরে যেটা দেওয়া হয় মূলত আমাদের, এটা একটা ইন্টিগ্রেটেড স্কিম, মানে এখানে কিন্তু কৃষি এবং সংশ্লিষ্ট কৃষি যেটা আমরা বলেছিলাম, কৃষি বলতে শুধু কিন্তু এখানে এগ্রিকালচার নয়, এখানে এগ্রিকালচার ছাড়াও রয়েছে হর্টিকালচার, মানে যেটা আমরা ফলের গাছ বললাম যারা, এরপরে রয়েছে আমাদের ফিশারি ডিপার্টমেন্ট, এরপরে রয়েছে আমাদের অ্যানিম্যাল হাজবেন্ডারি বা অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট। তাদের জন্য আমরা দেখি এখানে সমস্ত কৃষককে, 212 জন কৃষককে ডাকলিংস, এক একজন কৃষককে আমরা প্রায় 20টা করে বাচ্চা, মানে যে ডাকলিংস বা আমাদের খাকি ক্যাম্বেলের বাচ্চা, সেটা দেওয়া হয়। তারা সেখান থেকে লালন পালন করে ডিম এবং এই হাঁসের যে মাংস, সেটাও কিন্তু আগামী দিনে যখন প্রপারলি হয়ে যাবে সেখানে বিক্রি করতে পারেন। ব্রিডিংয়ের মাধ্যমে তারা এর বাচ্চাও বাড়াতে পারেন, এটা দেওয়া হয়। এরপরে যেটা দেওয়া হয় ফিঙ্গারলিংস, মানে হচ্ছে মাছের চারা, রুই, কাতলা, মৃগেল যেগুলো রয়েছে, যে আমাদের আইএমসি বা যে ইন্ডিয়ান মেজর কর্প যেটাকে আমরা বলে থাকি, এই ফিঙ্গারলিংসও কিন্তু 212 জন কৃষককেই দেওয়া হয়। তারা তাদের নিজস্ব পুকুর বা বিভিন্ন গ্রামের যে পুকুর রয়েছে সমষ্টিগতভাবে, একটা গোষ্ঠীবদ্ধভাবে তারা সেখানে সেই পুকুরে মাছটা ছাড়েন। সেই মাছ তারা নিজেরাই লালন পালন করে এবং এর সঙ্গে সঙ্গে শুধু মাছ নয়, তার ফিডও দেওয়া হয়। পুষ্টিকর খাদ্য দিলে মাছের বৃদ্ধি খুব বাড়া হয়, সেই ফিশ ফিডও আমরা দিই। এবং ডাকলিংসের সঙ্গে যেটা দেওয়া হয়, যে ডাকের ফিডও দেওয়া হয়, মানে ওই হাঁসের বাচ্চা কি খাবে তার এই ফিডটাও কিন্তু আমরা দিয়ে দিই, যাতে করে তার প্রমাণ সাইজ বাড় বৃদ্ধি যেটা হয় খুব ভালোভাবে হয় এবং বিজ্ঞানসম্মতভাবে হয়, সেই উদ্দেশ্যে আমরা এইগুলো দিই। এরপর যেটা দেওয়া হয় আমাদের রবি মরশুমে আমরা ডাল শস্য, তৈলবীজের উপরে জোর দিই। ডালের মধ্যে আমরা এখানে দিয়ে থাকি মূলত মুসুর, লেন্টিল, আর তৈলবীজের মধ্যে সর্ষে। এটাও তো দেখছি খুব ভালো সাড়া পড়েছে, কারণ সর্ষে আমাদের প্রচুর ঘাটতি রয়েছে ডাল তৈলবীজে। সারা পশ্চিমবঙ্গে এখনও আমাদের বাইরের রাজ্য থেকে আমাদের ভোজ্য তেল বা আমাদের ডাল সেটা কিন্তু আমদানি করতে হয়। কাজেই এই শুষ্ক অঞ্চল বা রেনফেড এরিয়া যেটা রয়েছে সেখানে কিন্তু খুব অল্প জলে, মানে ঝিটিনি সেচ দিয়েই কিন্তু কৃষকরা করতে পারেন এবং এখানে এই প্রকল্পের মাধ্যমে তারা করছেন, করে সেই সর্ষে থেকে তেল নিষ্কাশন করে তারা সেটিকে একটি বটলের মাধ্যমে তাদের গ্রুপের একটি নাম দিয়ে সেটা বাজারজাতও করতে পারেন। এছাড়া আমরা তিল বীজ দিয়ে থাকি, ভার্মি বেড, কেঁচো সারের পিট করার জন্য তাদের একটা দিয়ে থাকি, প্লাস তাদের ট্রেনিংও দেওয়া হয় এই জিনিসগুলো কিভাবে করবেন।
কাজে একটা সামগ্রিক কৃষি এবং কৃষকের মানোন্নয়নের জন্য যা যা দরকার সেটা আমরা করে থাকি এই প্রকল্পের মাধ্যমে। অনেক কিছু সুযোগ সুবিধা চাষি বন্ধুদের রয়েছে এই প্রকল্পের, আমরা জানতেই পারলাম। তো আরেকটি বিষয় জানবো যে এই যে আমরা এই প্রকল্প নিয়ে আলোচনা করছি, তো এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের কি অর্থনৈতিক উন্নতি বা মানোন্নয়ন যেটা বলছি সেটা কি করা সম্ভব? এবং পাশাপাশি আরেকটা বিষয় জানবো যে কোন কোন সরকারি দপ্তর এই প্রকল্পের সাথে যুক্ত? হ্যাঁ, অবশ্যই এই প্রকল্প যে বিস্তারিত আলোচনা করলাম, আপনারা দেখলেন যে কৃষি এবং সংশ্লিষ্ট কৃষি দিয়ে কৃষকের মানোন্নয়ন হচ্ছে। আমরা দেখেছি, আমরা আমাদের সার্ভে করেছি, বিভিন্ন টাইম টু টাইম আমরা এটাকে মনিটরিং করি। তাতে দেখেছি যে কৃষকের ইনকাম বৃদ্ধি হচ্ছে। আগে যাই কৃষক ইনকাম করতেন যখন এই ইন্টারভেনশনগুলো আমরা দিতাম না, এবং দেওয়ার পরে আমরা দেখেছি যে তাদের ইনকাম অনেকখানি বাড়ছে, তারা সচ্ছল হচ্ছেন এবং তারা হাসি মুখে এই প্রকল্পটি গ্রহণ করছেন। এবং এই প্রকল্পের সঙ্গে আমরা যেটা বললাম, আরও যে দপ্তর রয়েছে আমাদের এআরডি, বিশেষ করে অ্যানিম্যাল রিসোর্স বা প্রাণী সম্পদ দপ্তর, মৎস্য দপ্তর, আমাদের খাদ্য প্রক্রিয়াকরণ বা হর্টিকালচার দপ্তর, এই দপ্তরগুলো কিন্তু যুক্ত থাকে। এবং সেই সঙ্গে আমাদের যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, তারাও কিন্তু আমাদের বিপুলভাবে সহযোগিতা করেন। সর্বোপরি কৃষকের খুব ভালোভাবে এই প্রকল্পটি কৃষি দপ্তরের মাধ্যমে কিন্তু রূপায়িত হচ্ছে। এবং এই এলাকার কৃষক যারা রয়েছেন রেনফেড এরিয়া বা শুষ্ক অঞ্চলে, তারা নিকটস্থ আমাদের কৃষি সরকারি অফিসে যোগাযোগ করবেন, তাহলে এই প্রকল্পের সুবিধা সেখান থেকে আপনারা পেতে পারেন। আমরা খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম, শুষ্ক অঞ্চলের যে উন্নয়ন প্রকল্প, সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বললাম। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ছিলেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর দেবতনু মাইতি, যুগ্ম কৃষি অধিকর্তা, সিউড়ি, বীরভূম। সঙ্গে ছিলাম বিপ্লব ঘোষ। এতক্ষণ এই অনুষ্ঠানটি শুনলেন ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমাদের এই কিষাণ বাণী অনুষ্ঠান শেষ করছি।